This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাসপোর্ট জালিয়াতি চক্রের সঙ্গে মানব পাচারেরও যোগ থাকার সম্ভাবনা আদালতে এমনই চাঞ্চল্যকর দাবি করল রাজ্য সরকার। বড়দিনের সকালেই দত্তপুকুর থেকে এই চক্রের এক পাণ্ডাকে গ্রেফতার করেছে পুলিশ। রাজ্যের ৮ জেলায় পাসপোর্ট চক্রের জাল ছড়িয়ে রয়েছে বলে পুলিশের অনুমান। জাল পাসপোর্টের শিকড় খুঁজতে এবার কোমর বাঁধছে বিএসএফও। পাসপোর্ট জালিয়াতিতে গ্রেপ্তার আরও এক। উত্তর ২৪ পরগনা থেকে এক পুরনো পাপীকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে ধরা পড়ল মোট ৬ জন। নামে মুক্তার, কিন্তু কাজে কর্মে চূড়ান্ত ২ নম্বরী। জাল পাসপোর্ট বানানোর অন্যতম চক্রী। বুধবার সকালে দত্তপুকুরের জাগুলিয়া থেকে সেই মুক্তার আলমকে গ্রেপ্তার করল পুলিশ। মুক্তার জালিয়াতি চক্রের আর এক পাণ্ডা সমরেশ বিশ্বাসের ঘনিষ্ঠ বলে খবর। মুক্তারের বাড়ি থেকে উদ্ধার বেশ কিছু এটিএম এবং প্যান কার্ড আছে, আধার কার্ড আছে, কিছু পাসপোর্ট আছে বিভিন্ন লোকের। সেগুলো উনি রেখেছিল এবং কিছু লোককে বানিয়ে দেওয়ার জন্য, পাসপোর্টের জন্য উনি ইউজ করে বলে রেখেছিল। আমরা তাকে আজকে অ্যারেস্ট করে নিয়ে এসেছি। যে বাংলাদেশি ভিকটিম যারা এমিগ্রেন্টস আছে তাদেরকে নিয়ে এসে পাসপোর্ট বানিয়ে দিয়ে বিদেশে ওদেরকে পাঠানো হতো। আমরা বলেছি কোর্টের কাছে সবার সাথেই সবার লিঙ্ক আছে, সবাই মিলে একসাথে মিলে অফিসটা করেছে। আরও লোক আছে। পরিবারের অবশ্য দাবি আমদানি রপ্তানির ব্যবসা করত মুক্তার। এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করে। পুলিশ আসলো, এসে আমাদের বাড়ি সার্চ করলো। সার্চ করে বাবার আধার কার্ড, প্যান কার্ড এগুলো সিজ করলো। সিজ করে নিয়ে বাবাকে নিয়ে গেল। আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট, বাবার ব্যাংকের অ্যাকাউন্টগুলো সিজ করলো, সিজ করে নিয়েছিল। আপনাদের এবং স্থানীয় মানুষজন যেটা বলছেন যে এই হয়তো এমনভাবে ব্যবসাটা করতেন, এখানে শুধু থাকতেন কিন্তু ব্যবসাটা অন্যত্র হতো। ফলত এই ছোট জাগুলিয়া বাজারের যে সমস্ত মানুষজন, তুমি বুঝতে পারছো এই রাস্তা জুড়ে সাধারণ মানুষজন আজকে সকালবেলা রীতিমতো শকড হচ্ছে যে এই এলাকায় জাল পাসপোর্টে কেউ জড়িত থাকতে পারে। উনি আমাদের এখানে ভালো ছেলে বলেই পরিচিত। বেশ ওনার ভালো ছেলে তো জাল পাসপোর্টের সঙ্গে সমরেশের সঙ্গে জড়িত, এটা জানা যাচ্ছে। ওই সমরেশ, তাই তো? এটা আমাদের জানা নেই। আপনারা কখনো বুঝতে পারেন? না, আমরা বুঝতে পারি। এখানে কোনো মানুষের আনাগোনা ছিল? না 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 না, এটা দেখিনি আমরা। যেটা জানা যাচ্ছে ২০২১ সালে জাল নথি তৈরির অভিযোগে মুক্তারকে গ্রেপ্তার করেছিল চুঁচুড়া পুলিশ। কয়েক মাস জেলও খেটেছে মুক্তার। জামিনে মুক্তি পাওয়ার পর ফের পুরনো কারবারে নেমে পড়ে সে। তদন্ত হচ্ছে, তদন্ত হবে, যে দোষী সাব্যস্ত হলে তার সাজা হবে। আপনারা তো এই একই এলাকায় বাড়ি, এই একই গ্রাম পঞ্চায়েতের মধ্যে, তো স্বাভাবিকভাবে এটা মানে এরকম চালাতো এতদিন ধরে। এর আগেও একবার গ্রেপ্তার হয়েছিল। না, আমি বলছি তো, আমি জানি না এটা ঘটনাটা, আমরা খোঁজ খবর নিচ্ছি। পাসপোর্ট জালিয়াতির জাল গোটাতে এখন মরিয়া কলকাতা পুলিশ। ২৪ পরগনা, হাওড়া, হুগলির পোস্ট অফিসে নজর গোয়েন্দাদের। তাদের কাছে খবর, সমরেশের জাল পাসপোর্ট তৈরির যে নেটওয়ার্ক ছিল তাতে বেশ কিছু পোস্ট অফিসের অস্থায়ী কর্মী জড়িত। আর সেই সমস্ত তথ্যের ভিত্তিতেই ইতিমধ্যেই আমতা পোস্ট অফিসের একজন অস্থায়ী কর্মী, তাকে লালবাজারে ডেকে তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করেছেন। এবং সেক্ষেত্রে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই আমতা পোস্ট অফিসের অস্থায়ী কর্মী এই আমতা পোস্ট অফিসে যে সমস্ত পাসপোর্ট আসতো সেগুলো সরাসরি এই সমরেশ বিশ্বাস, এমনকি তার যারা এজেন্টরা রয়েছেন তাদের হাতে পৌঁছে দিতেন। পাসপোর্ট জালিয়াতি নয়, এর সঙ্গে বড় র্যাকেট আছে। সীমান্ত দিয়ে পার করাচ্ছে, পাসপোর্ট করে দিচ্ছে, আধার কার্ড করে দিচ্ছে, ভোটার এপিক কার্ড করে দিচ্ছে। এটার বড় শুধু পাসপোর্ট নয়, এর ব্যাপ্তি অনেক বড়। এই কেস এনআইএ এবং ইডি নিয়ে নেওয়া উচিত। মঙ্গলবার দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের কর্তাদের সঙ্গে বৈঠক করেন বিএসএফ এর ডিজি। সূত্রের খবর, বিএসএফ এর কর্তারা অভ্যন্তরীণ বৈঠকে জানিয়েছেন জাল পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে সঠিক তথ্য মিলছে না রাজ্যের তরফে। চক্রকে নির্মূল করতে রাজ্য পুলিশ যথেষ্ট তৎপর নয়। এরপরই কাস্টমস এবং অভিবাসনকে সঙ্গে নিয়ে পাসপোর্ট জালিয়াতি চক্র ভাঙার নির্দেশ দেন বিএসএফ এর ডিজি। সীমান্ত লাগোয়া অঞ্চল না সীমান্ত থেকে অনেক ভিতরে জাল পাসপোর্টের শিকড় মূলত কোন জায়গায়, সেটা খুঁজে বের করাই এখন বিএসএফ এর সামনে বড় চ্যালেঞ্জ। দীপঙ্কর, সুপ্রিয়, সায়ন্তর রিপোর্ট, TV9 বাংলা। পাসপোর্ট নিয়ে তদন্ত ঠিক পথেই এগোচ্ছে। আগামী দিনে আরও কিছু পদক্ষেপ নেওয়া হবে দাবি কলকাতার পুলিশ কমিশনারের। জালিয়াতি রুখতে পাসপোর্ট অফিসের সঙ্গে পুলিশ কথাবার্তাও চালাচ্ছে বলে জানিয়েছেন তিনি। ভালো হচ্ছে। পাসপোর্ট অফিসে যারা অফিসার আছেন ওদের সঙ্গে আমরা মিটিং করেছি, ওদের সঙ্গে ডিসকাস করা হয়েছে
অ্যান্ড ওদেরকেও আমরা জানিয়েছি কি কি লুপহোল আছে আর কিভাবে ওটা প্লাগ করা যাবে। উই আর কিপিং ওয়াচ অ্যান্ড এটাতে আরও কিছু অ্যাকশন হবে, এটা যেহেতু তদন্ত হচ্ছে। সো আই উইল নট রিভিল দ্য ফুল ডিটেলস, বাট আমরা আশা করছি আরও এটাতে অ্যাকশন হবে। নজর রাখবো পরের খবরে। ইসিএলের চরণপুর কয়লা খনিতে বিস্ফোরণ, কেঁপে উঠল ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত বিস্তীর্ণ এলাকা। প্রতিবাদে চরণপুর খোলামু কয়লা খনি অফিসে চলে ব্যাপক ভাঙচুর। ক্ষুব্ধ বাসিন্দারা ভাঙচুর চালান, আগুন ধরিয়ে দেওয়া হয় অফিসের কম্পিউটারে। ভয়ে অফিস ছেড়ে পালিয়ে যায় কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বারাবণী থানার পুলিশ এবং সিআইএসএফ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারির। রাজ্যের একাধিক জাতীয় সড়ক সংস্কার এবং সম্প্রসারণের জন্য চিঠি। সূত্রের খবর, এই মুহূর্তে রাজ্যে মোট 16টি জাতীয় সড়ক রয়েছে। তার মোট দৈর্ঘ্য 3565 কিলোমিটার। উত্তর থেকে দক্ষিণে ছড়িয়ে থাকা সড়কগুলির সম্প্রসারণ দীর্ঘদিন ধরে জমি জটে আটকে রয়েছে। অনেক জায়গায় 2 লেন থেকে 4 লেন করার কথা থাকলেও জমি না পাওয়ায় তা থমকে রয়েছে। আর এই বিষয়ে উল্লেখ করে রাজ্যকে চিঠি কেন্দ্রীয় মন্ত্রীর। নজর রাখবো পরের খবরে। আচমকায় দিল্লির গিরিনগর সবজি বাজারে হাজির রাহুল গান্ধী। সেখানে ঢু মারার ভিডিও পোস্ট করেছেন নিজেই। আনাজের দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা। দাম শুনে চোখ কপালে। মোদী সরকারকে কুম্ভকর্ণ বলে খোঁচা রাহুলের। नमस्कार, कैसे हैं आप? नमस्कार। तो आज क्या खरीद रहे हो? थोड़ा सा टमाटर लेंगे, थोड़ा प्याज हो तो कुछ तो चल जाए बस लीजिए। सोना सस्ता होगा पर लहसुन महंगा। लहसुन कितने का है? 400 कितने का है लहसुन? 400 रुपए किलो चल रहा है। कुछ कम नहीं करेंगे लहसुन? कुछ तो कम कीजिए, कम से कम 1 पाव तो ले लूं। वो सीजन में मटर गिरती है, वो 60 रुपए पर्टिकुलर होती ही है, लेकिन इस बार 120 रुपए किलो में। हर साल बढ़ता जा रहा है। इस साल तो बहुत ज्यादा है। कैसे हैं? तो ये महंगाई हर साल बढ़ती जा रही है, बिल्कुल बढ़ती जा रही है। इससे आपको प्रेशर पड़ता होगा बहुत ज्यादा। सर हम बहुत कटौती करनी पड़ती है। सैलरी का ऐसे है ना कि हर साल जो इंक्रीमेंट होता है वो 2-3 साल से नहीं हो रहा। हमारी सैलरी वहीं की वहीं है। जीएसटी से महंगाई बढ़ी है, जीएसटी के बाद होलसेल मार्केट अगर कोई चीज लेने जा रहे हैं तो वहाँ क्या होता है कि हम उन्हें कहते हैं कि हम आपको ऑनलाइन पेमेंट करेंगे, तो वो एक्सेप्ट नहीं करते। नहीं, हम ऑनलाइन नहीं लेंगे क्योंकि हमें जीएसटी बढ़ जाएगी। सबसे ज्यादा एक्सपेंस आपका किस में जाता है? सागे सब्जी डालते उनमें, राशन पताई में, इसी सब हम लोग परेशान हैं। ग्राम भी नहीं। सबसे अच्छा इसका रेट है। इसका क्या रेट है? इसका रेट आप बताओ ना। 60। हाँ, राइट। এই বড়দিনে অলিতে গলিতে এখন সাদা দাড়ি গোঁফ আর সাদা চুলের লাল পোশাকের বৃদ্ধদের দেখা মিলছে। তখন রাজনীতিও বা পিছিয়ে থাকবে কেন? ক্রিসমাস মুডকে কাজে লাগিয়ে সান্টা বেশে হাজির কেজরিওয়ালও। সান্টার উপহারের ঝুলিতেও রাজনীতির প্রচার। বড়দিনে উৎসবের এই মুডকে কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় এক অভিনব প্রচার ভিডিও প্রকাশ করল আম আদমি পার্টি, যার গোটাটাই এআই এর কামাল। 36 সেকেন্ডের ভিডিওতে কেজরির পরনে সান্তার চিরাচরিত সাদা লাল পোশাক, মাথায় ক্রিসমাস ক্যাপ, সঙ্গে লাল রঙের ঝোলা। সেই ঝুলি থেকেই উপহার হিসেবে যা বেরিয়ে আসছে তাতেই স্পষ্ট রাজনীতির বার্তা। ভোট প্রচারে যা যা প্রতিশ্রুতি দিয়েছে কেজরির দল, অর্থাৎ মহিলা সম্মান যোজনায় মেয়েদের জন্য 2100 টাকা মাসিক ভাতা, সঞ্জীবনী প্রকল্পে বিনামূল্যে চিকিৎসা, বিনামূল্যে বিদ্যুৎ, বাসে মহিলাদের বিনামূল্য পরিষেবা। ভিডিওতে সেই সব উপহারই দিল্লিবাসীর হাতে হাসি মুখে তুলে দিচ্ছেন সান্তারূপী কেজরি। সামনে ফেব্রুয়ারিতেই বিধানসভা ভোট দিল্লিতে, জোট নয়। দিল্লি দখলের লড়াইয়ে একাই ময়দানে নেমেছে কেজরির দল। আটঘাট বেঁধে প্রচারে নেমে গিয়েছে বিজেপিও। তার মাঝেই সান্তা অবতারের এআই চমক দিয়ে বিজেপির ডিজিটাল প্রচারকে টেক্কা দিতে চাইল আপ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাংলায় জঙ্গি নিয়ে এত আশঙ্কার মধ্যেই মনে রাখতে হবে আজ বড়দিন। আর কদিন পরেই বর্ষবরণের উৎসব। মহা সতর্ক পুলিশও। পার্ক স্ট্রিট ভিড়ে ভিড়াক্কার, পুলিশেও ছয়লাভ। বিকেলেই ভিড়ে চাপে রাস্তা বন্ধ করে দিতে হয়। আর এই মুহূর্তে পার্ক স্ট্রিটের ফিল্ডটা ঠিক কেমন, সরাসরি কথা বলবো। আমাদের সহকর্মী আজিজ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। আজিজ, ঘড়িতে সময় এখন রাত 11টা প্রায় বাজতে চললো। এই মুহূর্তে পার্ক স্ট্রিটের মুডটা ঠিক কেমন?
একেবারে দীপ, আমি তোমাকে পার্কস্ট্রিটের মুড দেখাবো। মেরি ক্রিসমাস টু ইউ। আমি ছবিটা দেখাতে বলবো, চিত্র সাংবাদিক অভিজিৎ যে ছবি দেখাচ্ছে এই মুহূর্তে কিন্তু পার্কস্ট্রিটে যেমন একদিক থেকে যান চলাচলও শুরু করেছে, পাশাপাশি মানুষও কিন্তু এই রাস্তা দিয়েই যাতায়াত করছে। 5টা থেকে 8টা সম্পূর্ণরূপে যান চলাচল বন্ধ ছিল। পার্কস্ট্রিট গোটাটাই সাধারণ মানুষ যারা এই পার্কস্ট্রিটের আলোকসজ্জা, যারা এই পার্কস্ট্রিটের মুডটাকে উপভোগ করতে এসেছিল, তারা এই রাস্তা দখল নিয়েছিল। কিন্তু তার পরবর্তীতে আমরা দেখলাম 8টার পর এই রাস্তা কিন্তু আবার গাড়ির জন্য খুলে দেওয়া হয় এবং সাধারণ মানুষ যারা এসেছিলেন তারা ফুটপাতের 2 ফুটপাত ধরে চলাচল করছিলেন। কিন্তু এখন যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, যেমন গাড়িও চলছে সেই সঙ্গে মানুষও কিন্তু রাস্তা দিয়েই হাঁটছে। তবে একটা কথা বলতেই হচ্ছে দীপ, বিগত কয়েক বছর অর্থাৎ করোনা পরবর্তীকালে আমরা পার্কস্ট্রিটে যে ছবি দেখেছি তার তুলনায় যদি তুলনামূলক বিচার করতে হয় তাহলে এবছরের ভিড়টা কিন্তু একটু হলেও হালকা, এবং সেটা কিন্তু তুমি এই ছবি দেখলেই বুঝতে পারবে যে মানুষজন রাত যত বাড়ছে ভিড় বাড়ছে ঠিকই, কিন্তু প্রত্যেকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পার্কস্ট্রিটের যে ছবি আমরা বিগত কয়েক বছরে দেখেছি যেখানে একেবারে জনপ্লাবন হয়ে গেছিল এই পার্কস্ট্রিট, সেই ছবিটা কিন্তু এবছর একটু অন্যরকম একেবারেই আজিজ। আর এই সবকিছুর মধ্যে আপনাদের জানিয়ে রাখি, পার্কস্ট্রিটে কিন্তু আজ কলকাতা পুলিশের সিপি তিনিও পরিদর্শনে গিয়েছিলেন, নিরাপত্তার সার্বিক ছবিটা তিনিও খতিয়ে দেখেন। এবার কোটার এক দম্পতির মর্মান্তিক খবর দেখাবো আপনাদের। স্ত্রী অসুস্থ, তার সেবা যত্ন করতে চাকরি থেকে ভিআরএস নেন স্বামী, কিন্তু ফেয়ারওয়েল পার্টিতেই ঘটে গেল চরম অঘটন। স্ত্রী দীর্ঘদিন অসুস্থ, ঠিকমতো যত্ন নেওয়া হচ্ছিল না, তাই ভিআরএস নেওয়ার সিদ্ধান্ত নেন কোটার বাসিন্দা দেবেন্দ্র সান্যাল, যাতে সবসময় স্ত্রীর দেখভাল করতে পারেন। কিন্তু ফেয়ারওয়েল পার্টিতেই এমন মর্মান্তিক পরিণতি হবে তিনি ঘুণাক্ষরেও ভাবেননি। সেন্ট্রাল ওয়্যারহাউসের ব্যবস্থাপক ছিলেন দেবেন্দ্র। অবসরের 3 বছর আগেই তিনি ভিআরএস নেন। মঙ্গলবার ছিল অফিসের শেষ দিন, তাই পার্টির আয়োজন করেছিলেন সহকর্মীরা। দেবেন্দ্র তার স্ত্রী দীপিকাকে নিয়ে অফিসেও পৌঁছেছিলেন। স্বামী স্ত্রী দুজনকেই মালা পরিয়ে সংবর্ধনা জানাচ্ছিলেন সকলে। হঠাৎই ঘনিয়ে আসে বিপদ। চেয়ারে বসে পড়েন দীপিকা। মুহূর্তের মধ্যেই সব শেষ। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। पानी ला दो, पानी যার জন্য ভিআরএস নিয়েছিলেন দেবেন্দ্র, ফেয়ারওয়েল পার্টিতে চিরদিনের মতো হাত ছেড়ে চলে গেলেন। ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।